ভারতের এই ছোট্ট আইল্যান্ড আন্দামান ও নিকোবর খুব শীঘ্রই হংকংয়ের মতো একটি আধুনিক শহরে রূপান্তরিত হতে চলেছে। ভারত সরকার এর জন্য বিশাল এক ৭৫,০০০ কোটির প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু এর জন্য ঠিক কী কী চ্যালেঞ্জেস আসতে চলেছে চলুন সেটাই জেনে নেওয়া যাক। প্রথম কথা, হংকং এই জন্যই কারণ এটি একটি ফাইন্যান্সিয়াল হাব, সেটাও আবার বিশ্বের তৃতীয় বৃহত্তম ফাইন্যান্সিয়াল হাব। মানে এখানে প্রচুর ব্যবসার সুযোগ রয়েছে এবং অসংখ্য কোম্পানি তাদের হেডকোয়ার্টার তৈরির জন্য হংকংকে বেছে নিয়েছে। তাছাড়া হংকং একটি অত্যন্ত সুপরিকল্পিত শহর, এমনকি এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজকের দিনে কিছুটা এইরকম দেখায়। এটি ৮৩৬টি দ্বীপের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার মধ্যে মাত্র ৩১টি দ্বীপে লোক বসবাস করে। বাকি ৮০৫টি দ্বীপে ঘন বন ও নির্জন গুহা রয়েছে। আর যেসব দ্বীপে লোক বাস করে সেগুলির বেশিরভাগই উপজাতি অধ্যুষিত, মানে আদিবাসী লোকজনের বসবাস রয়েছে। এই উপজাতিদের মধ্যে বেশিরভাগই হান্টার্স অ্যান্ড গ্যাদারার, যারা খাবার রান্না করে না বরং গাছ থেকে ফল খায় এবং শিকার করে জীবনযাপন করে। এর মধ্যে কিছু উপজাতি এমন রয়েছে যাদের ছবি পর্যন্ত দেখানো কঠিন, কারণ তারা পোশাক পর্যন্ত পরে না। আন্দামানের একটি উপজাতি সেন্টিনেলিস, যাদের প্রায় আজ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে যোগাযোগই হয়নি। কেউ যদি তাদের দ্বীপে যাওয়ার চেষ্টা করে তারা সরাসরি তীর ধনুক দিয়ে আক্রমণ করে। তাহলে প্রশ্ন হলো, ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল থাকা সত্ত্বেও কেন সরকার ৭৫,০০০ কোটি খরচ করে শুধুমাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে হংকং বানাতে চাইছে? এটি তো অরুণাচল প্রদেশের মতো একটি পুরো রাজ্যের জিডিপির প্রায় দ্বিগুণ। সো আন্দামানে এমন কি স্পেশাল রয়েছে যে অন্য কোনো রাজ্যে এই প্রকল্প করা হচ্ছে না? আরেকটি বিষয়, আমরা আন্দামানের ইতিমধ্যে উন্নত অঞ্চলগুলিকে যে আরও উন্নত করছি এমন না। এটা দেখুন, মানচিত্রে এই অংশটি আন্দামান আর এটি নিকোবর। আমরা যে প্রকল্পের কথা বলছি সেটা শুধু আন্দামানের একটি আইল্যান্ড লিটল আন্দামানে তৈরি হচ্ছে, যা ৯০% বনাঞ্চল, মানে শূন্য উন্নয়ন। তাহলে একটি ইতিমধ্যে উন্নত অঞ্চলকে উন্নত করার পরিবর্তে সরকার একটি সম্পূর্ণ নির্জন জায়গাকে শূন্য থেকে কেন গড়ে তুলতে চাইছে? আর যদি সরকারের পরিকল্পনা থাকে লিটল আন্দামানকে একটি ফাইন্যান্সিয়াল হাবে পরিণত করার, তবে এটি বাস্তবে কিভাবে সম্ভব হবে? আগে বুঝি যে পুরো প্রকল্পটি শুধুমাত্র লিটল আন্দামান পর্যন্তই সীমাবদ্ধ নয়। এর একটি বড় অংশ হতে চলেছে নিকোবরের গালাথিয়া বেতে। এটি একটি কৌশলগত ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠবে, কারণ গালাথিয়ার এই সমুদ্রপথের মাধ্যমেই বিশ্বের ৯০% তেল ব্যবসা হয়। যেমন ধরুন, যদি চীন থেকে একটি জাহাজ ওমানে যায়, মাঝখানে তাকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জন্য পণ্য আনলোড করতে হয়। ফলে সেটি প্রতিটি স্থানে থেমে ডেলিভারি করে। এর ফলে সময় ও খরচ দুটোই বেশি লাগে। কিন্তু যদি গ্যালাথিয়া বে ব্যবহার করা হয়, তাহলে এই জাহাজ সরাসরি চীন থেকে গ্যালাথিয়া বেতে আসতে পারে। সেখান থেকে পুরো অঞ্চলের পণ্য এক জায়গায় আনলোড হয়ে গন্তব্যের জন্য পাঠানো যেতে পারে। এর কারণে শিপিং খরচ ১৫% পর্যন্ত কমতে পারে এবং কোম্পানিগুলো প্রতিদিন $৩০,০০০ পর্যন্ত লাভ করতে পারে। ভারতের জন্য এটি একটি মিসড অপরচুনিটি যে এখনও গ্যালাথিয়া বের কৌশলগত অবস্থানকে ব্যবহার করা হয়নি, যার ফলে প্রতি বছর প্রায় ১৫০০ কোটির লস হচ্ছে ভারতের। এখন সরকারের পরিকল্পনা শুধু লিটল আন্দামানকে একটি ফাইন্যান্সিয়াল হাব নয়, বরং একটি সুপরিকল্পিত বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করার। যেখানে মুম্বাই বা দিল্লির মতো অন্যান্য মহানগরীগুলো অনিয়ন্ত্রিত, সেখানে লিটল আন্দামানে এই ভুলগুলো পুনরাবৃত্তি হবে না। নীতি আয়োগের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভিশন ডকুমেন্টে দেখা যায় যে প্রকল্পটি ৩টি জোনে ভাগ করা হবে: জোন 1, জোন 2 এবং জোন 3। জোন 1-এ প্রথমে সংযোগ স্থান তৈরি করা হবে, যেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার পাশেই একটি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট তৈরি হবে। এটি একটি পরিকল্পিত কাঠামো হবে, ভারতের ঐতিহ্যবাহী শহরগুলির মতো নয়। বাকি অঞ্চলগুলিকে আবাসিক এবং বাণিজ্যিক অঞ্চলে ভাগ করা হবে, যেখানে টেকসই অবকাঠামো এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখন আপনি যদি আন্দামানের এই আদিবাসীদের নিয়ে আরও কিছু জানতে চান, ডান দিকে থাকা ভিডিওটিতে ক্লিক করুন।